আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আপনারা সবাই জানেন যে আমি একটা রিয়েল এস্টেট কোম্পানিতে জব করি, বর্তমানে কর্মরত আছি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে। তো আজকে আপনাদের দেখাবো যে আমরা আমাদের প্রজেক্ট ভিজিটগুলো কীভাবে করাই, অর্থাৎ একজন রিয়েল এস্টেট প্রতিনিধি, একজন রিয়েল এস্টেট এমপ্লয়ি কীভাবে তার ক্লায়েন্টদেরকে তাদের প্রজেক্টগুলো ভিজিট করায়, কীভাবে তারা ব্রিফিং করে বা কীভাবে তাদের প্রজেক্টগুলোর বিস্তারিত তাদের সাথে আলোচনা করে। তো প্রথমেই আমরা আমাদের ক্লায়েন্ট উঠবে সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে। তো আমরা প্রথমে তাকে পিক করে আমাদের প্রজেক্টে যাব, গিয়ে তাকে আমরা আমাদের প্রজেক্টের ডিটেলস বিস্তারিত সেখানে বসে আলোচনা করে দেন আবার আমরা 12টা-1টার মধ্যে আমাদের টোটাল ভিজিটটা কমপ্লিট করে ফেলব। তো ধন্যবাদ, আপনারা সবাই এই জার্নির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, এই মুহূর্তে আমরা আছি রাজারবাগ পুলিশ লাইনের সামনে। তো আমাদের গন্তব্য মানে অর্থাৎ ক্লায়েন্ট পিক আপের যে জায়গা বা পিক আপ পয়েন্ট, সেটা এখান থেকে আরও প্রায় 5 থেকে 7 মিনিট দূরত্বে আছে। সো ইন দ্য মেন টাইম আপনাদের সাথে যেতে যেতে কিছু কথা বলতে যাই আর কি। তো প্রজেক্ট ভিজিট নিয়ে বলি যে আপনারা যারা জমি কেনার ক্ষেত্রে আগ্রহী বা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে আগ্রহী, তারা নিশ্চয়ই কেনার আগে কোনো একটা প্রজেক্ট ভিজিট করতে যান বা ভিজিট করতে যাবেন। তো ভিজিট করতে যাওয়ার সময় আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে আসলে ওই পার্টিকুলার প্রজেক্টের আশেপাশে কি আছে, আশেপাশের লোকেশনগুলো একটু ভালো করে দেখে নেওয়ার জন্য। আর প্রজেক্টের মানে বর্তমান অবস্থাটা কেমন, মানে বর্তমান অবস্থা কি, এটা কি কোনো নদী নালা বা জলাশয় ভরাট করে হচ্ছে কিনা, এই বিষয়টা একটু দেখবেন, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। এরপরে আপনার কোনো সরকারি জায়গার উপরে এই প্রজেক্টটা হচ্ছে কিনা, এটাও আপনারা একটু দেখে শুনে মানে খেয়াল করে দেখবেন। এরপরে আপনার প্রজেক্টের ব্যাপারে কোনো ধরনের যদি প্রশ্ন আসে আপনার মনের ভিতরে, তাহলে অবশ্যই সেটা আপনি যে সেলসম্যানের সাথে যেটা যাবেন, তো ওনাকে আপনি আপনার মন থেকে আপনার যা কোয়ারিজ আসে সব কোয়ারিজ আপনি মন খুলে করবেন, এবং কি A to Z বিস্তারিত আপনি জেনে নেওয়ার চেষ্টা করবেন যে বুকিং প্রসেসটা কি, বা বুকিং মানে রিফান্ডেবল বা নন রিফান্ডেবলের বিষয়টা। তারপরে কতদিনের কিস্তি মিস হলে কোনো সমস্যা হবে কিনা, বা ডিট অফ এগ্রিমেন্টটাতে কী উল্লেখ থাকবে, বা ডিট অফ এগ্রিমেন্টটা প্লট বুকিং দেওয়ার কতদিন পরে ডিট অফ এগ্রিমেন্টটা আপনি হাতে পাবেন। তো এই ধরনের আরও নানা ধরনের কোয়েশ্চেন যেগুলো আপনার মনে আসে, বিনা দ্বিধায় আপনারা প্রশ্নগুলো করবেন, এবং কি সঠিক একটা উত্তর তার কাছ থেকে আপনারা নিয়ে নেবেন। তো এতে করে হবে কি, আপনারা যে জায়গাতে ইনভেস্ট করছেন সেই জায়গাতে আপনি মানে নিশ্চিত হয়ে তারপরে আপনি ইনভেস্ট করছেন। তো এখানে আপনি ইনভেস্ট করে যেরকম স্যাটিসফ্যাকশন থাকবেন, অন্যদিকে কোম্পানিও আপনার কাছে প্লট বিক্রি করে তারাও স্যাটিসফাই। কারণ কি দেখেন, ধরুন আপনি স্যাটিসফাই না, ধরুন আপনি প্লট কেনার মানে ধরুন আপনি প্রথম দিকে এইভাবে আলোচনা না করে আপনি তড়িঘড়ি করে কোনো একটা প্লট বুকিং করার পরে আপনার কাছে মনের ভিতর কোনো একটা সন্দেহ জায়গা শুরু করলো, বা কোনো একটা ইস্যু ক্রিয়েট হলো। তো তখন আপনি করলেন কি, আপনি শিডিউল অনুযায়ী পেমেন্টগুলো দিচ্ছেন না, ঠিক আছে। এতে করে দুই দিকেই মানে দুই সাইডেই ক্ষতিগ্রস্ত। যেমন আপনার দিক থেকে আপনি অলরেডি বুকিং মানে দিয়ে ফেলছেন, প্লট কনফার্ম করে ফেলছেন, কিছু পেমেন্ট অলরেডি দিয়ে ফেলছেন, আপনি বাকিগুলো দিচ্ছেন না, এক্ষেত্রে আপনিও কিছুটা আর্থিক ক্ষতিগ্রস্ত হলেন। অন্যদিকে কোম্পানি তো আপনার কাছে একটা অ্যাসেট বিক্রি করছে, কিস্তির ক্ষেত্রে যদি বলি যে কিস্তিতে আপনাকে একটা অ্যাসেট বিক্রি করছে। তো সেক্ষেত্রে কোম্পানি আশা করে যে আপনি রেগুলার বেসিসে এখানে তাদেরকে পেমেন্টটা দিবেন। তো তারা এই কিস্তির পেমেন্টগুলো নিয়ে তারা একটা বড় অ্যামাউন্টের টাকা ম্যানেজ করে তারা বড় ধরনের কোনো ল্যান্ড বা অন্যান্য ডেভেলপমেন্টের কাজে ইনভেস্ট করে থাকে। তো সেক্ষেত্রে আপনারা যখন এই টাকাটা দিবেন না বা দিতে পারবেন না, সেক্ষেত্রে কোম্পানিও কিন্তু এখানে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়, মানে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সো এটা বোথ সাইডের জন্য এটা লসের একটা বিষয় হয়ে দাঁড়ায়। তো অবশ্যই আপনারা প্লট কেনার আগে অবশ্যই বুঝে শুনে তারপর প্লট ক্রয় করবেন, আর সেক্ষেত্রে বোথ সাইডের জন্য এটা ভালো। আচ্ছা, আরেকটা জিনিস বলি, কিস্তিতে প্লট কেনার ক্ষেত্রে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে ইনস্টলমেন্টগুলো অবশ্যই কমিয়ে নেওয়ার জন্য। দেখেন, কিস্তিতে প্লট ক্রয় করা কিন্তু খুবই সহজ। আপনি মনে করছেন যে এখন আপনি 20,000 টাকা প্রতি মাসে কিস্তি আপনি দিতে পারবেন, কিন্তু ইন দ্য লং টার্ম প্রতি মাসে 20,000 টাকা করে দেওয়া কিন্তু অনেকের ক্ষেত্রে মানে কষ্টকর হয়ে যায় ইন ফিউচারে, কারণ ভবিষ্যতে কী হয় না হয় সেটা আমরা কেউই জানি না। তো যদি আপনার সামর্থ্য থাকে যে এখন 20,000 টাকা প্রতি মাসে কিস্তি আপনারা দিতে পারবেন, সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা 20,000 টাকার জায়গায় আপনারা 15,000 টাকা কিস্তি করে নেন, বা 12,000 টাকা বা 10,000 টাকা কিস্তি করে নেন। অর্থাৎ আপনি যেটা পারবেন তার থেকে কিছুটা হলেও কমায় আপনি কিস্তির অ্যামাউন্টটা নির্ধারণ করেন। এক্ষেত্রে হবে কি, আপনার পেমেন্ট দিতে প্রেশারে পড়বেন না।
আর যখন আপনি পেমেন্ট দিতে প্রেশারে পড়বেন না, তখন আপনি কিস্তি গ্যাপ হওয়ার এখানে চান্স নেই। সো এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। আর বাকি কথা ইনশাল্লাহ প্রজেক্ট ভিজিট করতে করতেই হবে। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। আমাদের ক্লায়েন্টের পিক আপ যে পয়েন্ট দেওয়া ছিল, পিক আপ ডেস্টিনেশন, আমরা আমাদের সেই জায়গা পর্যন্ত চলে এসেছি। কিন্তু ক্লায়েন্টকে ফোন দিলাম, ফোন দিয়ে ক্লায়েন্ট বললো যে আসলে ক্লায়েন্ট অলরেডি মানে বের হয়ে গিয়েছে, উনি ওনার নিজের গাড়িতে করে যাবেন। তো সেজন্য এখন আর আমরা এখানে দাঁড়াচ্ছি না, আমরা একদম আমাদের প্রজেক্টে চলে যাচ্ছি। আচ্ছা, আমরা এই মুহূর্তে পোস্তগোলা ব্রিজের উপরে আছে। তো যেহেতু আমরা কেরানীগঞ্জে যাচ্ছি, কিছু দূর গেলেই আমাদের প্রজেক্ট সামনে। তো যেতে যেতে কেরানীগঞ্জের উন্নয়ন নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলি। আপনারা কিসের জন্য আসলে কেরানীগঞ্জে বিনিয়োগ করবেন? দেখেন, আমরা সবাই জানি যে ঢাকাটা এক্সপান্ড করছে, ঢাকার চতুর্পাশে বাড়ছে ডে বাই ডে। তো ঢাকার আমরা যদি উদাহরণ দিয়ে বলি যে মিরপুরের পাশে, এই পাশে কিন্তু ঢাকা অলরেডি এক্সপান্ড করে ফেলছে, ওইদিকে আর জায়গা নেই। উত্তরের দিকেও মোটামুটি অনেকটা জায়গা এক্সপান্ড করে ফেলছে, ঢাকা অনেকটা এক্সটেন্ড করে ফেলছে, এদিকেও আর তেমন একটা স্পেস নেই। এরপরে পূর্বাঞ্চলের দিকে অনেকটা এক্সপান্ড হয়ে গেছে। তো একমাত্র এই যে পুরান ঢাকার যে ঘনত্ব, পুরান ঢাকার যে ঘনবসতিটাকে সরকার আসলে মানে একটু পাতলা করার জন্য কেরানীগঞ্জের এই সাইডটা বেছে নিয়েছে। তো যারই প্রেক্ষিতে আপনারা হয়তো জানেন যে রাজুকের অন্যতম একটা বড় প্রকল্প রাজুক ঝিলমিল প্রকল্প। এই যে আমি আপনাকে দেখাই, আমরা এখন ঠিক ঝিলমিল প্রকল্পের সাথেই আছি। রাস্তার এই পাশে এইটা হচ্ছে ঝিলমিল প্রকল্প, রাজুকের ঝিলমিল প্রজেক্ট। সো এটা গভর্নমেন্টের অন্যতম বড় একটা মেগা প্রজেক্ট। এই যে, তো গভর্নমেন্টের অন্যতম বড় মেগা প্রজেক্ট রাজুকের ঝিলমিল প্রজেক্ট, এই প্রজেক্টটা করা হয়েছে। এবং কি এই প্রজেক্টটাকে কেন্দ্র করে প্রাইভেট আরও অসংখ্য রিয়েল এস্টেট কোম্পানি এই পাশে অনেক হাউজিং প্রকল্প রেডি করছে। তো উইদিন 5 to 10 ইয়ার্সের মধ্যে এই পাশে আরবানাইজেশন স্টার্ট হলে আপনার পুরান ঢাকার যে ঘনবসতি বা পুরান ঢাকার যে জ্যামজট, সেটা অনেকটাই নিরসন হবে আশা করা যায়। এবং কি কেরানীগঞ্জের এই সাইডটা অনেক বেশি ডেভেলপড হবে। আমরা বর্তমানে উত্তরা মিরপুরের সাইডটা যেভাবে দেখছি, উইদিন 5 to 10 ইয়ার্সের মধ্যে এই পাশের সাইডটাও ঠিক সেভাবেই ডেভেলপড হয়ে যাবে। তো যারই প্রেক্ষিতে এই পাশে কিন্তু অনেক বড় বড় কোম্পানিগুলো তাদের ইন্ডাস্ট্রি, তাদের কলকারখানা বা শপিং মল ইত্যাদি স্থাপনার জন্য অলরেডি জায়গা নিয়েছেন বা প্ল্যান করে ফেলছে। সো আগামী 5 থেকে 7 বছর বা 10 বছর পরে এই পাশের জায়গাটা তুলনামূলকভাবে অন্যান্য এরিয়ার মতোই অনেক উন্নত হবে, অনেক ডেভেলপড হবে। তো সেই ক্ষেত্রে আপনারা যদি বিনিয়োগ করতে চান কেরানীগঞ্জের দিকে, তাহলে ডেফিনেটলি বিনিয়োগ করতে পারেন। লোকেশন অনুযায়ী ভালো একটা জমি যদি আপনি কিনে রাখেন, তাহলে সেটা আপনাকে আগামী 5 থেকে 7 বছরের মধ্যে ভালো একটা রিটার্ন দিবে। এখন আমরা র্যাব 10 অফিসের সামনে আছি। তো রাজুকের ঝিলমিল প্রকল্পের পরেই র্যাব 10 অফিস, আর এর পরেই হচ্ছে প্রিয় প্রাঙ্গণ হাউজিং সোসাইটি। এটা হচ্ছে প্রিয় প্রাঙ্গণ হাউজিং সোসাইটি। এর কিছু দূর পরেই আছে কেন্দ্রীয় জেলখানা, অর্থাৎ আমরা ওই যে সামনে জেলখানা দেখতে পাচ্ছি এখান থেকে, এই জায়গাটাতে। এই যে জেলখানা, এটা হচ্ছে জেলখানার এরিয়া। তো জেলখানার পরেই হচ্ছে সাউথ টাউন, এটাও একটা প্রাইভেট প্রকল্প। আর সাউথ টাউনের পরে হচ্ছে মায়াকানন। অর্থাৎ রাজুক ঝিলমিল প্রকল্পের পরে দেয়ার আর অনলি 3 প্রাইভেট প্রজেক্টস যেগুলো ঢাকার মধ্যে পড়েছে। তার মধ্যে প্রিয় প্রাঙ্গণ একটা, সাউথ টাউন একটা, আর এরপরে হচ্ছে মায়াকানন, অর্থাৎ আমাদের প্রকল্প আর কি। তো আপনারা যারা বিনিয়োগ করতে যাচ্ছেন কেরানীগঞ্জে, তারা যদি সঠিক একটা জায়গায় বিনিয়োগ করার কোনো ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের প্রকল্প ভিজিট করবেন, দেখবেন, যাচাই বাছাই করার পরে যদি আপনার ভালো লাগে, তাহলে আপনারা প্লট ক্রয় করবেন। সো এই পাশের জায়গাগুলো মোটামুটি ভালোই উন্নত হচ্ছে। কিছুদিন আগেও, প্রায় 2 বছর আগেও আমি যখন এসেছিলাম, তখন এই জায়গাগুলো এরকম কিন্তু ছিল না, এগুলা ফাঁকা ছিল। বাট অলরেডি এগুলাতে বিল্ডিং হওয়া শুরু হয়ে গেছে। সো আরবানাইজেশন এক্সপান্ড হচ্ছে, খুব র্যাপিডলি এক্সপান্ড হচ্ছে। তো আগামী 5-7 বছর পর
এইখানে জমি পাওয়াটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে, জমি কেনাটাও সামর্থ্যের বাইরে চলে যাবে, কারণ যে হারে এই পাশে জায়গাগুলো ডেভেলপ হচ্ছে। তো আমরা মোটামুটি চলে এসেছি আমাদের প্রকল্পে, আর 1 মিনিট বা 2 মিনিট লাগবে। তো প্রকল্পের ভিতরে গিয়ে আপনাদের সাথে কথা হবে। তো আমরা আমাদের প্রকল্পে চলে এসেছি। এই যে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই যে সাইনবোর্ড এখানে দেওয়া, এই যে মায়াকাননের সাইনবোর্ড, এই হচ্ছে মায়াকাননের প্রকল্প। তো আমরা জাস্ট এক্সপ্রেসওয়ে থেকে এই বাইপাসটা নিয়ে আমরা আমাদের প্রকল্পের ভিতরে চলে যাব। এই প্রকল্পটার অন্যতম সুবিধা হলো যে আপনি এক্সপ্রেসওয়ে থেকে জাস্ট বাইপাসটা নিলেন, বাইপাস নিয়ে আপনার হাতের ডানে মোড় নিয়ে আমাদের প্রকল্পটা, অর্থাৎ মেইন রোড, প্রকল্পের মেইন রোড। সো সেদিক থেকে আপনি এক্সপ্রেসওয়ে দিয়ে আপনি খুব সহজে আমাদের প্রকল্পের ভিতরে ঢুকতে পারবেন, ভাই সোজা যাব। এবং কি বরিশাল থেকে বা খুলনা, বরিশাল বা দক্ষিণবঙ্গ থেকে যদি আপনারা এক্সপ্রেসওয়ে দিয়ে আসেন, আসার পরে খুব সহজেই আপনারা বাস থেকে নেমে আমাদের প্রকল্পের ভিতরে ঢুকে যেতে পারবেন। তো আমরা এখন একটা বাইপাস রোড হয়ে আমাদের প্রকল্পের ভিতরের দিকে যাচ্ছি। আচ্ছা, আমরা আমাদের প্রজেক্টে চলে এসেছি, কিন্তু দুর্ভাগ্যবশত ক্লায়েন্ট এখনও এসে পৌঁছায় নাই। তো আমাদেরকে একটু অপেক্ষা করতে হচ্ছে। এই মুহূর্তে আমাদের প্রজেক্টে একদম কাছে, মানে আবদুল্লাপুর বাস স্ট্যান্ডের উপরে দাঁড়ায় আছে, ক্লায়েন্টের জন্য অপেক্ষা করছে। আচ্ছা, আমাদের ভিজিট মোটামুটি কমপ্লিট। এখন আমরা ব্যাক করব। আর এখানে আমাদের অনেক কলিগরা আছেন, তারা ভিজিট করাচ্ছেন। সো মোটামুটি প্রায় 1 ঘন্টা হলো আমরা প্রজেক্টের মধ্যে আছি, কথাবার্তা বললাম, ভিজিট করলাম। এখন বাসার দিকে ব্যাক করব। এই যে বড় ভাই আমাদের হিরো। হ্যালো, আমরা এই মুহূর্তে রয়েছি মায়াকানন প্রজেক্টে। এই যে আমাদের সাইড অফিস, শুভকামনা রইল। আমাদের মানে কি বলবো, কি দিয়ে মানে ব্যাখ্যা দিব? সিঙ্গার বলবো নাকি সেলসম্যান বলবো নাকি হিরো বলবো নাকি ড্যান্সার বলবো নাকি ড্যান্সার বলবো নাকি বাইকার বলবো, কি দিয়ে ব্যাখ্যা দিব বলেন? এটাকে ব্যাখ্যা দেওয়ার মতো কোনো ভাষা আমার কাছে নাই। থ্যাংক ইউ সো মাচ ভাই, আসি। তো মোটামুটি ভিজিট কমপ্লিট। এখন আমরা ব্যাক করব। আচ্ছা, আপনাদের একটু দূর থেকে আমাদের মায়াকানন প্রজেক্টটা দেখাই। এতক্ষণ প্রজেক্ট ভিজিট করলাম, প্রজেক্ট নিয়ে কথা বললাম কাস্টমারের সাথে, বাট ভিডিও করা হয় নাই। তো একটু দূর থেকে আপনাদেরকে দেখাই যে প্রজেক্টটা কেমন। এই যে আমার পেছনে যেটা দেখছেন, এই পাশে হচ্ছে ঝিলমিল। আর এই যে হাউজিংটা দেখছেন, এই যে এখানে বিল্ডিং হয়েছে, এটা হচ্ছে সাউথ টাউনের সাথেই আমাদের মায়াকানন প্রজেক্টটা। এখন আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে মায়াকানন। এই যে এটা হচ্ছে আমাদের আমব্রেলা, যেখানে বসিয়ে আমরা কাস্টমারদেরকে প্রজেক্ট ব্রিফিং দিয়ে থাকি। আর এটা হচ্ছে আমাদের সাইড অফিস। আমাদের নতুন করে সাইড অফিস সামনের দিকে হচ্ছে, এই পাশে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। আর এইটা হচ্ছে আমাদের প্রজেক্ট। এই যে এটা আমাদের প্রজেক্ট। এইখানে প্রায় 1000 বিঘার মতো এরিয়া নিয়ে আমরা আমাদের প্রজেক্টটা করছি। মায়াকানন প্রজেক্টটা মূলত এই প্রজেক্টটার অন্যতম প্লাস পয়েন্ট হচ্ছে এটা ঢাকার খুবই সন্নিকটে। আমরা যদি একটু দেখি, এই যে আমি যদি আপনাদের দেখাই জুম করে, এই যে এটা হচ্ছে ঢাকা, পুরান ঢাকার যে বিল্ডিংগুলো, কেরানীগঞ্জ, বাবুবাজার, ঝিলমিল প্রকল্প, ওই মোড়টা এটা হচ্ছে, এই যে এটা চুনকুটিয়ার আশেপাশের জায়গাটা। আর এইটার ঠিক পেছনেই এই যে এই হাউজিংগুলো, আমাদের এই প্রকল্পটা। আর এই যে রাস্তা দেখছেন, এটাকে জিঞ্জিরা রোড বলা হয়। অর্থাৎ ঢাকা মাওয়া রোড থেকে কেউ যদি জিঞ্জিরা বা হচ্ছে
পুরান ঢাকাতে উঠতে চায়, বাবুবাজার ব্রিজে যেতে চায়, তাহলে এই রাস্তাটা হয়ে জিঞ্জিরা রোড হয়ে বাবুবাজার ব্রিজে উঠতে পারবে খুব সহজে। অর্থাৎ এটা দিয়ে আপনি ঢাকার ভিতরে ঢুকতে পারবেন। সো মোটামুটি ঢাকার সাথে কানেক্টিভিটির দিক দিয়ে আমাদের প্রকল্পটা বা মায়া ক্যানন প্রকল্পটা ঢাকার খুবই সন্নিকটে এবং কি খুবই ভালো লুক্রেটিভ একটা জায়গার মধ্যে আছে। সামনে আমার গাড়ি, ভিজিট মোটামুটি কমপ্লিট, এখন বাসায় ব্যাক করার পালা। আমি জানি না যে আপনাদের কতটুকু মানে দেখাতে পেরেছি বা করতে পেরেছি। আসলে এইখানে মানুষের অভাব, সেভাবে মানুষ পাচ্ছিলাম না, কারণ সবাই যারা আসতেছিল তাদের নিজেদের প্ল্যান নিয়ে ব্যস্ত। তো ক্যামেরা ধরার জন্য মানুষের একটা অভাব ছিল, যার কারণে সেভাবে আমি ভিডিওগুলো নিতে পারি নাই। তো ইনশাল্লাহ আরেকদিন চেষ্টা করবো আর কি। সো ভালো থাকবেন, ধন্যবাদ, এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।